খুব কষ্ট করে গেছি, আমাদেরকে নৌকা ভাড়া দিয়ে নিয়ে গেছে। আবার যদি বিএসএফ ক্যাম্প না থাকে তা আমরা থাকতে পারবো না এই জায়গায়, আমাদেরকে আবার মারবে। ভোট শেষে আলো, ভোট চলে গেলে হ্যাঁ হবে বলেছে। বলছে মানুষকে, হিন্দুর মেয়ে ছেলেকে তুলে মানে এই বলে রেপ করবো, তুলে নিয়ে যাবো, গঙ্গার গলা কেটে দেবো। সে বলছে কেউ কিছু করতে পারবে না ওটাকে। একদিন আমার দেওর জয় শ্রীরাম বলেছে, তো ওকে গালে মুখে থাবড়ালছে চায়ের দোকানে। আমাদের বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে মুসলমানরা। তারপরে ছোট ছোট ছেলা পুলা লিয়ে খাড়ে তেলে ঢুকেছিলাম। হাতে লাল সুতো পরে থাকি, গলায় তুলসী মালা পরে থাকি, তো এইগুলো দেখে আরো গাল দেয়, মুখের ভাষা খারাপ করে। তো আমরা হিন্দু, তো আমরা তুলসীর মালা হাতে সুতো পরতে পাবো না? না তো হিন্দু জাত কেউ জানে না, মনে পাপ নেই কি মুসলমানরা হঠাৎ মারতাছে, এগুলা বিনা অন্যায় করেছে। আর বলছে কি বিজেপির লোক করেছে, হাসাইছে। আরো পড়তে যেতে পারো না কেন? ভয় লাগে রাস্তাতে খুবই। আর সবাই বলে কি এবার ছোট ছেলেরাকে ই করবো, ছেলেকে মারবো, এরকম ভাবে বলছে। শুধু একটু শান্তিতে সুখে থাকতে চাই আর বাঁচতে চাই। পুলিশকে দেখা তো ভয় কর না। পুলিশকে যে ঘেরেছিল, থানা ঘেরা করেছিল, কই তখন মমতার চোখ ছিল না, কেন চোখ খুললো না? তখন মুসলমানকে দেখা ভয় করছে। তো এগুলো মমতা কেন বুঝে না? যারা অন্যায় করেছে শাস্তি কেন দেয় না? ওদের শাস্তি চাই। স্কুল থেকে আসছে সেদিনকে বলছে কি যে স্যারকে পরীক্ষা দিয়ে এলি না, বিএসএফ কে পরীক্ষা দিয়ে এলি। একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছিল, পেচ্ছাপ করালছে, আরো ওকে আল্লাহ বলাইছে, আল্লাহ বল না তো তোকে কাটবো, আল্লাহ বল দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি মুর্শিদাবাদ জেলার বেদবোনা। পাশেই রয়েছে শামশেরগঞ্জ, ধুলিয়ানের শামশেরগঞ্জ। 2025-এর এপ্রিল মাস, এটা 2026-এর এপ্রিল মাস। ঠিক এই এপ্রিল মাস নাগাদই এখানকার যারা মানুষ রয়েছে, একের পর এক গ্রামের মানুষ বাড়িঘর ছেড়ে বাধ্য হয়েছিল পালাতে একেবারে গঙ্গার ওপাশে মালদা জেলার বৈষ্ণবনগরে যে পাল্লালপুর হাই স্কুল রয়েছে সেখানে। এছাড়া অনেক মানুষ অসহায়ভাবে তাদের নিজেদের যে বাড়িঘর সেটা নিজের চোখে একেবারে জ্যান্ত জ্বলে যেতে দেখেছে। এমনকি আমরা জানি এই যে বেদবোনাতে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে হয়তো কয়েকশো মিটার দূরে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, আপনারা হয়তো কম বেশি সকলে জানেন তাদেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়। সেইখানে কিন্তু আজকে সেই দিনে যেহেতু ভোট মাত্র দুদিন পরেই হচ্ছে এখানে বিধানসভার ভোট, তাই সেই মানুষগুলো কেমন আছে? কারণ আমরা হয়তো সকলেই সেই মানুষগুলোর কথা ভুলে গেছি, যেই মানুষগুলো তাদের সর্বস্ব হারিয়ে বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। এই মানুষগুলোর মধ্যে হয়তো এমন অনেক মানুষও আছে যারা হয়তো বাংলাদেশ থেকে একবার পালিয়ে ভারতবর্ষকে তাদের নিজের দেশ মনে করে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু তারপরেও তারা ভাবেনি হয়তো যে ভারতবর্ষ থেকে আবার এক জেলা থেকে পালিয়ে অন্য একটা জেলায় যেতে হবে। তা এখন দেখা যাক, দুদিন পরে যেহেতু ভোট, তারা কেমন আছে তাদের মুখ দিয়ে একেবারে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। কেমন আছেন? আমরা ভালো নাই, আমরা খুব ভয়ে আছি। যদি বিএসএফ ক্যাম্প না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না, আমাদের প্রচুর ভয়। এখানে সব নাড়ারা এখনও দুপুরবেলা হোয়ারি পিটছিল আর মদ খেয়েছিল আর সব জুয়া খেলছিল। আবার ওর দেখবে কি বিএসএফ পালিয়ে গেছে, আবার ঘরে ঢুকবে, হুর 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 করে আসবে, হেঁসা লাঠি কাতি সব নিয়ে আসবে, দরজায় মারছে জোরে জোরে বাড়ি। আমরা এখান থেকে পালিয়ে পাল্লালপুর স্কুলে 8 দিন ছিলাম। আমরা 8 দিন ছিলাম, 8 দিন চলে এসেছি। 8 দিন ছিলাম, খুব কষ্ট করে গেছি, আমাদেরকে নৌকা ভাড়া দিয়ে নিয়ে গেছে। আবার যদি বিএসএফ ক্যাম্প না থাকে তা আমরা থাকতে পারবো না এই জায়গায়, আমাদেরকে আবার মারবে। ভোট শেষে আলো, ভোট গণনা হয়ে আলো, আমাদের উপরে ফের ডান্টাবাজি চলবে। আমরা কি করে থাকবো? আমাদেরকে এখানে পার্মানেন্টে বিএসএফ ক্যাম্পের দরকার। আমরা বিএসএফ ছাড়া বাঁচবো না। আমরা পুলিশকে করি না, তো পুলিশ আসে না তো আমাদেরকে দেখতে। ওই তো একটা থানা করেছে, ওই থানার ক্যাম্পের থানাগুলা রাত্রেবেলা ঘরে ঘুমিয়ে থাকছে, আমরা ভয়ে থাকছি। বাগানে বম ফুটছে, বলছে বাজি ফুটছে, বিয়ের বাজি কি রোজি ফুটে? বোম কারা ফাটাচ্ছে? কারা ফাটাই দেখতে এই মাঠে মেয়ে ছেলে আমরা যেতে পারবো? আপনারা পুলিশকে গিয়ে বলেছেন, অভিযোগ জানিয়েছেন? বলেছি। একদিন আমাদেরকে একটা বেটা ছেলেকে ধরছিল, তার 2 দিন পরে 2 গাড়িতে বম ভরে বালতিতে ভরে নিয়ে গেছিল বিএসএফ আর পুলিশে একসঙ্গে। তো আমরা তারা উদ্ধার করেছিল, তারা এসেছিল, দিয়ে মেয়ে ছেলা পুলিশ বিএসএফ সব এসেছিল, ওরা বম নিয়ে গেছিল। আমরা যদি না ওরা থাকে, বিএসএফ না থাকে, তারা পুলিশ। আমি একটু ওখানে ক্লিয়ার করে নিই, মানুষ ভুল বুঝবে। মানে পুলিশ আর বিএসএফ এসে এখানে যে বোমগুলো মজুত করা ছিল সেগুলো উদ্ধার করে তারা নিয়ে গেছে। পুলিশও ছিল, বিএসএফ ছিল। তো ধরো ওরা যদি বিএসএফ যদি না থাকে তো পুলিশকে কেয়ার করবে না, পুলিশকে তো ওরা ডান্ডা দিয়ে তাড়বে আর আমাদেরকেও মারবে।
এর আগে তো ওরকমই হয়েছে, থানাতে বিএসএফকে ভরে রেখে তালা মেরেছে, আর আমাদের সব ঘর বাড়ি সব জ্বালিয়েছে, গরু ছাগল যা ছিল সব নিয়ে গেছে। পুলিশ কিছু করতে পারবে না, আমাদের খুবই কষ্ট। তাতে আমাদের বাগানে মধ্যে বাড়ি, আমরা কি করে থাকবো ছেলে বাচ্চা নিয়ে? আমাদের বিএসএফ ক্যাম্পের দরকার। আচ্ছা, আপনাদের এখানে যে বিএসএফ ক্যাম্পের কথা আপনি বলছেন, সেটা তো যখন আপনারা ওই ঘটনাগুলো যখন ঘটে গেল, তারপরে ওই ঘটনাগুলো যখন ঘটে গেল, তারপরে যখন ওই পাশ থেকে আবার আপনারা এই পাশে আসলেন, তারপরে তো আপনাদের পার্মানেন্টভাবে বিএসএফ দিয়েছিল। বিএসএফ দিয়েছিল তো ওদের ওখানে আমাদেরকে দিয়ারের মধ্যে বলেছে কি আপনারা আর 2 দিন থাকেন অপেক্ষা করে, কিন্তু আমাদেরকে মমতার পুলিশগুলো নিয়ে যে জোর করে নিয়ে এসছে, নৌকাতে চাপিয়া গোর্খা পড়িয়া পার করেছে, একটা ড্রেস পড়িয়া দিয়ে আবার এপারে এসে আবার বাড়ি রেখে গেছে, দিয়ে ছবি তুলে রেখেছে। বিএসএফ এখানে নেই কতদিন হলো? বিএসএফ মনে হয় 16-17 দিন হবে, 20 দিন মতো হবে যে বিএসএফ নেই। ওরকম না, ধরো 17 দিন রকম হবে। তার আগে বিএসএফ ছিল? হ্যাঁ ছিল, এখানে 4টা করে থাকতো। আর স্থানীয় পুলিশ প্রশাসন কি আপনাদের সাহায্য করছে? না, ওরা তো পরে ঘর করলো এখানে, আগে থানা ছিল ধুলিয়ানে, এটা থানা ঝগড়ার পরে থানা করেছে। তো ওরা আপনার যেছে যখন মন্তব্য ডিউটি করছে আপনার ধান্দার নিয়ে, আমাদের ঘর জোগানোর জন্য তো ডিউটি করে না, আমাদের ঘর জোগাতে আসে না, আমাদের খুব ভয়, আমাদের বিএসএফের দরকার। আর আপনাদের এখানের কাউন্সিলর কে আছেন? আনসার মেহবুব আলম। তাই মেহবুব আলমের নামও আমার যতদূর মনে পড়ে, আপনারা আগে যখন বারবার তার নামে অভিযোগ জানিয়েছিলেন, তিনি কি আপনাদের কি সাহায্য করছে বা আপনাদের পাশে কি এসে তারা? মেহবুব আলম ঝগড়া হবার পরে আমাদের মেহবুব আলমের একটু পরিচয়টা একটু বলে দেবেন সবার সামনে। আমাদের মেহবুব আলম ঝগড়ার হবে কাউন্সিলর আপনাদের, তাই তো? কাউন্সিলর, কিন্তু আমাদের মুখামুখি ঝগড়ার পরে আমাদের মুখামুখি কথা বলতে আসেনি, কিরকম থাকছি কি আমাদের মুখামুখি হয়নি, ও আসে না, আমাদেরকে দেখতেও আসে না, বলতেও আসে না, ভালো আছে মন্দ আছে জানে, আসে না, কোনোদিনই আসে না। দিদি একটু সামনে, ঠিক আছে আসেন। আমি বলছি কি, এখন আমার পাশে যে দিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা হয়তো কম বেশি সকলেই এই দিদির মুখ হয়তো দেখে থাকবেন। সম্ভবত আপনার মুখটা দেখে থাকবে, হয়তো আপনি যে ভাত খাচ্ছিলেন ওই মুহূর্তে হয়তো চোখ দিয়ে আপনার জল পড়ছিল। এই ভিডিওটা হয়তো আপনারা কম বেশি, আমি যদি পারি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দিদি যখন ভাত খাচ্ছিল, অর্থাৎ পাল্লালপুর যে হাই স্কুল যেটা বললাম, সেই হাই স্কুলে যখন আশ্রয় নিয়ে যখন ভাত খেতে বসেছিল, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আর সেই অবস্থায় সেই ভিডিওটা কিন্তু আমরা কম বেশি সকলেই দেখেছি। সেই দিদিকেই আমাদের সাথে পেয়ে গেছি, আমি জানতাম না দিদির বাড়ি এখানেই, দেখা হয়ে গেল। দিদির সাথে একটু কথা বলে নেব। দিদি, আপনার নামটা একবার বলে দেবেন। বনবাসী মণ্ডল। হ্যাঁ বলুন, আপনারা এখন এখানে কেমন আছেন? এখানে ভালো নাই, ভয়ে আছি খুব। বিএসএফ যখন ছিল ভালো ছিলাম, ঘুমাতে পেরেছিলাম, এখন বিএসএফ যে এখন ঘুমাতে পারি না। আর যবে থেকে বিএসএফ গেছে তবে থেকে হুমকি চালাচ্ছে মুসলমানেরা, আলা বন্ধ করছে, আর বিজেপির পতাকা টাঙা থাকছে তো ঠিস মারছে, মন্দির ভাঙবো, তখন দেখে নিব সালাসালি রাখে, এরকম করে বলছে, যেছে আর ঠিস মেরে পালিয়েছে। আর পুলিশ এসে জোগায় না, পাক দিয়ে পালিয়েছে, আর বিএসএফ পালিয়ে যায়, আর পুলিশের মুখ দেখতে পায় না এদিকে মাঠে। বিএসএফের ক্যাম্প যায়, বিএসএফ না থাকলে আমরা এই পাঁচকালো কেউ বাঁচতে পারবো না। বিএসএফের ক্যাম্প নেই মোটামুটি কতদিন হলো? 20 দিন মতন হয়ে গেল যাওয়া। তার আগে কি যখন ঝামেলা হয়েছিল তারপর তো একটা নাকি ছিল এখানে বিএসএফ? হ্যাঁ ছিল, একটা না ছিল, ওরা খুব কষ্ট করেছে, ওরা খুব কষ্ট করেছে, ঘুমাতো না। আপনারা শুনতে পাচ্ছেন যে বিএসএফ যে স্যাররা, তারা কিন্তু একটা বছর প্রায় এখানে কিন্তু একটা নয় ঝামেলার পর থেকে এখানে 5-6টা ক্যাম্প করেছিল, কিন্তু প্রায় 15 থেকে 17 দিন হয়ে গেল এখানে কিন্তু যে বিএসএফের যে ক্যাম্প সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। কি কারণে তারা হয়তো জানেন না, আপনারা কি জানেন কি কারণে তুলে নেওয়া হয়েছে? ওই যে বলছে কি কার বাড়িতে কয়টা ভোট আছে ওরকম করে সই নিয়েছে, তারপরে পুলিশগুলা সই নিয়েছে, ওইভাবে বিএসএফকে টেনেছে। আমরা কেউ জানি না, গ্রামের লোক কে এইভাবে ব্যবস্থা করেছে দিয়ে টেনেছে। আমরা ভাবছি কি বাইরে আছে, বাজার আছে, দুলিয়ান বাজারে ঘুরছে, তাছাড়া আর এটি জানি না। আপনারা জানেন না যে কিভাবে এখানে তুলে নেওয়া হয়েছে হট করে? আমরা জানি না এটা কিভাবে হট করে তুলে নিয়েছে, আমরা তো জানি না এটা। এখানে মোটামুটি কত ঘর আপনারা হিন্দু ঘর হবেন? কয় ঘর আছে গো? 200 মতো। আর আশেপাশে মোটামুটি মুসলিম ঘর কত হতে পারে? মোটামুটি 10,000-এর বেশি। 10,000-এর বেশি অনেক তো, তো সামনে আছে, সামনে আছে, সামনে আছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আপনারা বারবার এর আগে যখন 2025 সালে যখন পাল্লালপুর হাই স্কুলে পালিয়ে গেছিলেন, আপনারা অনেকেই বারবার আপনাদের এখানে যে কাউন্সিলর, তৃণমূলের যে কাউন্সিলর মেহবুব আলমের নামে অভিযোগ করেছিলেন।
তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি কোনো ইনভেস্টিগেট বা তার কি কোনো শাস্তি হয়েছে? না, কোনো শাস্তি হয়নি। আমরা শাস্তির ওগুলো দিনই আমরা সব তো মিথ্যা করে চিঠিতে লিখা পাঠাইছে, থানায় জমা দিছে একসেটে হয়ে। আমরাকে হিন্দুরাকে বুঝা পাবার আছে, আর মুসলমান চেন সিস্টেম, ওরা মিথ্যা কথা মোবাইলে লিখা পাঠাইছে, একসেট হয়ে থানাতে কাগজ জমা দিছে। বুঝে বিজেপির লোক এগুলো করেছে, কিন্তু এগুলো মুসলমানের সবই করেছে, বিন্দাসের কেউ নয়, সবটি গ্রামের করেছে, এগুলো আশেপাশেকার সব। আর মুসলমানেরা ছাঁট হয়ে বলছে কি ভিন গ্রামে আছে, অন্য গ্রামে আছে, কিন্তু অন্য গ্রামে নয়, সব গ্রামের আছে। এগুলো যদি কনসেলর যদি হাতে না থাকতো ভালো করতে পারতো না, কেউ বাবার দিন ছিল না। মমতা ডায়লগ ঝাড়ছে, সবটি মুসলমানের চেন সিস্টেম। হিন্দুরা তো কেউর পেটে হিংসা ছিল না, হিন্দুদের যদি বুঝতে পারতো তাহলে ভালোই করে জিদ্দ লাগতো। কেউ তো বুঝতে পারেনি কি মুসলমানেরা হিন্দুরাকে শাস্তি দিব হঠাৎই। আমি এখানকার বেদবনা গ্রামের মেয়ে, আমি এটা দিয়ে টিউশন যাই বাঙালি পাড়া দিয়ে। তো এখানে সাহাবাতে বিএসএফ থাকতো আগে, তো আমি টিউশন যেতাম, তো আগে কেউ কিছু বলতো না। এখন বিএসএফ থাকে না, তো এখন মুখের ভাষা খারাপ পরে উল্টো পাল্টা বলে। তো এটা দিয়ে হাতে লাল সুতো পরে থাকি, গলায় তুলসী মালা পরে থাকি, তো এইগুলো দেখে আরও গাল দেয়, মুখের ভাষা খারাপ করে। তো আমরা হিন্দু, তো আমরা তুলসীর মালা হাতে সুতো পরতে পাবো না, এটাই। আর আগে এখানে বিএসএফ থাকতো তো কিছু বলতে পারেনি, 1 বছর বিএসএফ যাবে যেদিন থেকে নাই সেদিন থেকেই এরকম করে। রাত করে আসছে, এখানে যেখানে ক্যাম্প ছিল বাড়ির পাশে কুড়িয়াতে থাকতো, ওখানে এখন থাকে না বিএসএফ, তো এখন উল্টো পাল্টা বলে, পাতা ছিঁড়ে কুড়িয়াটা হিলায়। এখানে একটা ছোট বাচ্চাকে কয়েকদিন আগে মারছিল, তাও একটা বড় মানুষ। আর এই বোনটার সাইকেল কিনেছে কিছুদিন আগে, তো বাড়ির দুয়ারে ছিল। কিনেছিলাম 5200 টাকা দিয়ে, ওটা বিএসএফ ছিল, তখন চুরি হয়নি, আর বিএসএফ চলে গেছে আর চুরি করলেছে। স্কুল থেকে আসছে সেদিনকে বলছে কি যে স্যারকে পরীক্ষা দিয়ে এলি না বিএসএফ কে পরীক্ষা দিয়ে এলি, এরকম করে বলছে। কিছু বললাম কি বলছে? সে স্যারকে পরীক্ষা দিয়ে এলি না বিএসএফ কে পরীক্ষা দিয়ে এলি? তুমি পরীক্ষা দিতে গেছিলে? হ্যাঁ, আমি আর কারা বলছিল, জিজ্ঞেস করছিল? মুসলমানরা। তোমাকে জিজ্ঞেস করছিল তুমি কিসে পড়ো? আমি 8-এ। শুনুন আপনারা শুনে, হ্যাঁ বলো বল। স্কুল কোচিং যেছি, তাও বলছে টিটকারি মাছ খুবই একবারে মুখের ভাষা খারাপ সাইকেলটা করছে। কিনেছিল, তো এখন টিউশনটা যেতে সকালবেলা ওই হেঁটে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তো এটাই। বোন তোমার নাম কি? জুলি মণ্ডল। কিসে পড়ো? 8-এ। আর বোন তুমি কিসে পড়ো? আমি 10-এ পড়ি, এবার পরীক্ষা দিয়েছি। আমরা বাড়িতে 4 বোন থাকি, পাশে এখানে বিএসএফ ছিল, তো আমাদের ভালো হচ্ছিল। তো এখন ভয় লাগছে রাত্রেবেলা। দাদা ভাই আমাদের কেউ নেই, আমার মা বাবা আছি, আমরা 4 বোন। তো এখানে যদি বিএসএফটা থাকে তো আমাদের খুবই ভালো হয়। বিএসএফ ক্যাম্পটা চাই আমরা পার্মানেন্ট। থালের খাবার থালি থেকে যাই, আমরা খেতে তাও পারি না। রান্না করা খাবার থেকে যাই, আমরা খেতে তাও পারি না ভয়ে। যেদিন দেখেছি এখান থেকে বিএসএফ চলে গেছে, সেদিন আমরা 2 দিন কেউ খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, যে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের যে কয়েকদিন আগে যে আপনারা সবাই জানেন রায়ও বেরিয়ে গেছে, এবার যাদের শাস্তি হলো আমরা দেখলাম, মোটামুটি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, 15-20 জন মনে হয় গ্রেপ্তার হয়েছে বা শাস্তি হয়েছে। তারা কি সকলেই কি স্থানীয় ছিল যারা শাস্তি হলো? 13 জন। তাহলে 13 জন হবে। ওনারা কি সকলে স্থানীয় ছিল যে 13 জনের শাস্তি হলো? ওখানকারই ওখানকার বলতে এখানে ওনার যেখানে বাড়ি গ্রামের, হ্যাঁ আশেপাশে, ওদের বাড়ি কাছাকাছি নেই, আশেপাশে আছে একটু ছুট, এই যে এরকম এগুলা গ্রাম আচ্ছা, আছে। যে 13 জনের শাস্তি হয়েছে সেই 13 জনের বাড়ি যেটা জানতে পাচ্ছি, আপনারা হয়তো নিউজেও দেখেছেন, এই আশেপাশে, মানে ওই হরগোবিন্দ দাস আর চন্দন দাস যারা আমাদের মধ্যে নেই, তাদের বাড়ি আশেপাশেই তাদের বাড়ি। কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু বারবার করে বলা হয়েছিল যে বাইরের থেকে লোক আনা হয়েছে। আপনারা একটু মনে করে দেখতে পারেন, বাইরে থেকে লোক আনা হয়েছে, কিন্তু আমরা যখন শাস্তি হলো তখন আমরা কি দেখলাম, তারা মোটামুটি আশেপাশেরই বাসিন্দা, তাই তো? বাইরের লোক থেকে একটাও আসেনি, সব গ্রামের যুক্তি করে লেগেছে। গ্রামের না তো ভিন গ্রামের আছে। আমাদের হিন্দু জাত মুসলমানকে ভয়ে সাক্ষী দিতে যায় না, কিন্তু পুরোটাই গ্রামের আছে। আচ্ছা, আশেপাশে আপনারা যখন এখানে ছিলেন তখন ওনারা কি করে বুঝলো, মানে আক্রমণ করার সময়, যে এই বাড়িটা হিন্দুর ওই বাড়িটা হিন্দুর? আজ থেকে প্রমাণ নেই, সবই জানে যে কি হ্যাঁ এগুলা হিন্দুর বাড়ি। জানাশোনা না থাকলে কি ডাক দিতে পারতো নাম ধরে? কেন নাম ধরে ডাক দিছে, সবারই নাম ধরে ধরে ডাক দিছে। আমরা তো বউ মানুষ, আমরা কোথায় যেয়ে বেড়াবো? আমরা সবারই নাম তো জানি না। জানি কি হ্যাঁ এই লোকটা এটা দিয়ে যেত, ওদের সবাই জানে, আর সবটি মিলে ওরা যুক্তি করেছে। না তো হিন্দু জাত কেউ জানে না, মনে পাপ নেই কি মুসলমানেরা হঠাৎ মাতাছে, এগুলা বিনা অন্যায় করেছে। আর বলছে কি বিজেপির লোক করেছে, হাসাইছে আরো। হ্যাঁ, আর কেনে মমতা যে ডায়লগ ঝাড়ছে, তো কেনে হিন্দু লোক গালাকে শেষ করছে, কেউ না যারা অন্যায় করছে শাস্তি দেয় না,
বিনা নয় হিন্দু জাত তো একটা পিঁপড়া মারতে ভয় করছে, একটা গাছকে তো মানে। আর মুসলমান জাত কি মানে? কিছু মানে না, নিজের মা বোনকে তো চিনে না। গলে চাকুলিয়া জায়গা দখল করছে, দেখতে পাই না কি কত কত হিন্দু মেয়েকে দর্শন করে মেরে ফেলছে, হিন্দুর গলে চাকুলিয়া জায়গা দখল করছে। আর ফের বলছে কি হিন্দুরাই সব করছে, মানে মুসলমানরা মিথ্যা কথা লাগিয়ে দিচ্ছে আর প্রমাণ দিয়ে দিচ্ছে, মানে ওরা সবটি একসাথ হয়েছে কিনা মিথ্যা কথা বলে দিচ্ছে, জোট হয়েছে, তো ওদের কথাটাই বিশ্বাস করছে। কিন্তু বুঝতে পারে না কি আমাদের হিন্দু জাত মিথ্যা কথা বলে না, কি আমাদের সাঁট নেই। আমাদের একটা পিঁপড়া মারতে ভয় করে আর মানে, আর ওরা আবার কি মানে? কিছু মানে না। বিনা অন্যায় যখন এতটি শাস্তি দিতে পারে, তো অন্যায় করলে কতটি শাস্তি দিতে পারে। পুলিশকে দেখা তো ভয় কর না, পুলিশকে যে ঘেরেছিল, থানা ঘেরা করেছিল, কই তখন মমতার চোখ ছিল না, কেন চোখ খুললো না? তখন মুসলমানকে দেখা ভয় করছে। ওই একটা প্রধান হয়ে যদি ভয় করছে, তো এগুলো পাবলিক তো ভয় করবেই। কেন বাংলাদেশের একটা মুসলমান ওকে বিয়ে করতে চাইলে লেখা আছে, তো কেন প্রধান হয়ে ওই শাস্তি দিতে পারলো না? কি আই মমতা আমি তোমাকে বিয়ে করবো, মোবাইলে দেখতে পাই না, ওর চোখ নাই? আপনারা কি থানায় গেছিলেন যে আপনাদের যে বিএসএফ তুলে নেওয়া হয়েছে সেটা বলতে, কেন তুলে নেওয়া আমরা হয়েছে? এইটা ক্যাম্প গেছিলাম, গ্রামে যেটা ক্যাম্প বসেছে পুলিশের, এই ক্যাম্পটা গেছিলাম, আমরা থানা যাইনি। আচ্ছা, ক্যাম্প থেকে কি বলেছে? হ্যাঁ, ক্যাম্প থেকে কি বলেছে? বলছে আমরা যাচ্ছি, আমরা কোনো পুলিশ খালি বলছে এটা কি ওদের এলাকা, তো পুলিশের কি বাপের এটা এলাকা? ওদের কোথায় বাড়ি আর কোথায় এসছে চাকরি করতে? সিধেই বলছে কি এটা কি বিএসএফের এলাকা, এরকম করে বলছে। ওরা কি সব দিন থাকবে নাকি? আমাকে তো দেখতে পারবে না, আমি সত্য কথা বলে দিই বলে চোখের বালু হয়ে আছি সবারই হককে। আমাকে দেখতে পারবে না, আমার মতন কেউ সাহস নেই কথা বলার। কে হাঁড়ির তলে কথা বলছে, কে গলিতে কথা বলছে, আমার মতন কথা বলতে কেউ পারে না। কিনা আমি উচিত কথা বলেছি, সত্য কথা বলে দিচ্ছি বলে বলছে এই মেয়ে তুমি বদ আছো, বলে দিচ্ছি এরকম। আমাকে সহ্য করতে পারে না, সত্য কথা বলছি। সেই বলেছি কি না কি মুসলমানের ছেলেগুলা ঠিস মারছে, হ্যাঁ হিন্দু ছেলে নাই, সাহস নাই, রাস্তায় হাঁটবে, হিন্দুর মেয়েদের ঠিস মারবে, তাও নিজের সম্মান জাগিয়া চলে আসবে। হিন্দুরা ডাইনে ভাবে, বাঁয়ে ভাজে, আগে পিছে ভাবে, আর মুসলমানেরা কি ভাবে? কিছু ভাবে না, ওরা মান সম্মান সব বিক্রি করে খেয়ে লাই। ওরা ফের দাদাগিরি দেখাচ্ছে, মুসলমান ভালো, বাইরে থেকে লোক এসে, তো ওরা কত মুসলমান লোক ভালো, বাইরে থেকে লোক এলে তো তোরা থামলি না কেন? বাইরেকার লোক এসেলো, ওগুলো মমতাকে ভুজাবা পাঠাচ্ছে, পাঠ পড়াইছে ওগুলা, বাইরে থেকে একটাও আসেনি, এগুলো চেন সিস্টেম, বাইরে থেকে একটাও আসেনি। মুসলমান যদি ভালো হয়, ভালো থাকতো কোনো গ্রামের লোকগুলো, তো কেন কোনো গ্রামের লোক একটাও লোক রুখলো না? যাদের সঙ্গে চলাফেরা তারাও একটুও বাধা দিতে আসেনি, কে এই লোকগুলোর সঙ্গে আমাদের চলাফেরা আছে, কুটুমের মতন চলাফেরা আছে, কেন মারছি হিন্দুরাকে? কই বললো না তো। হিন্দুকে তো তোরা খাবার লেগে পেছে লেগেছিস, চেন সিস্টেম। তো এগুলো মমতা কেন বুঝে না? যারা অন্যায় করেছে শাস্তি কেন দেয় না? ওদের শাস্তি চাই। আর সরকার যেমন এমন আইন করে যেন মুসলমানেরা মেরে কেটে ফেলছে, ওদের যেন শাস্তি চাই। আর চোর সব বাটপাড়ি মেরে খেয়েছে। আমাদের হিন্দু যাতে একটা কেউ ভালো কথা বলতে, সত্য কথা বলছে, তাকে মেরে ফেলা হয়েছে। মুসলমানকে যদি একটা মেরে ফেলতো, ওরা গাঁকে গাঁ হিন্দু শেষ করে দিত। আর হিন্দু গালাকে অতটা শেষ করছে, তো কেন মুসলমান গালা অন্যায় করছে তো শাসন করে দেয় না? আর অন্যায় প্রতিবাদ কেন করে না? ফের আবার মুসলমানেরা চোপা বাজাইছে। আমাদের বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে মুসলমানরা। তারপরে ছোট ছোট ছেলা পুলা নিয়ে খাড়ে তলে ঢুকেছিলাম, দিয়ে সবাই কেউ এই মারছে, কি করছে, টোটো মোটো সব পুড়িয়ে দিয়েছে, কিছু নেই বাড়ি ঘরে। তারপরে আমরা কিছু চাই না, বিএসএফের ক্যাম্প ছাড়া আমাদের বাঁচার নেই, উপায় নেই। আমাদের বিএসএফের ক্যাম্প চাই। হ্যাঁ, আমাদের বিএসএফের ক্যাম্প যদি না দাও তো আমরা বাঁচতে পারবো না। এখনও ধামকি দেখাচ্ছে, মোটর সাইকেল নিয়ে গেছে, 3 জনা বেটা ছেলে গেল মুসলমানরা, বলছে কি মন্দিরটা ভেঙে দিয়ে যাবো আর বাড়ি বাড়ি পতাকা গেলা টেঙে দিয়ে যাবো হিন্দুদের। এভাবে করে ধামকানি এখনো মুসলমানরা দেখাইছে আমাদের। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি বিএসএফের ক্যাম্প না দিলে আমরা বাঁচতে পারবো না। এখনও ছোটো ছোটো ছেলেরা ভয় করছে, বাগান দিয়ে একলে আসতে পারে না, বাড়িতে থাকতে পারে না। ওই ছাড়া আমাদের কিছু আর চাই না। আমরা শুধু একটু শান্তিতে সুখে থাকতে চাই আর বাঁচতে চাই। দেখুন, তারা কিন্তু বাঁচার আর্তনাদ করছে। এখানে যেমন বাঁচার আর্তনাদ করছে, যেহেতু অন্ধকার আমি দেখাতে পাচ্ছি না, তারা বারবার যেটা অভিযোগ করছে, এখানের কিন্তু স্থানীয় ছেলেরা যখন বিএসএফ ছিল, এখানে কিন্তু আসা কিন্তু একেবারে নিষিদ্ধ ছিল। স্থানীয় ছেলে মানে বুঝতে পারছেন, আশেপাশের যে অন্য সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে, আমি যেই মুহূর্তে ভিডিও করছি, এখানে এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু দূর থেকে দেখছিল। এই মুহূর্তে যখন ভিডিও করছি, তারা আবার কিন্তু জঙ্গলের দিকে এগিয়ে গেল। তা আমি এখন এখানে উপস্থিত রয়েছি, ভিডিওটা করছি, সেক্ষেত্রেও কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে আমার যদি ভিডিও করতে একটা ভয় কাজ করে, ওনারা তো এখানে স্থায়ীভাবে থাকে,
200টা পরিবার, সেখানে আমার মনে হয় এই মুহূর্তে কিন্তু আবারও যদি বিএসএফ ক্যাম্প যেমনভাবে তারা ছিল এই 1 বছর, যে 1 বছর বিএসএফ এখানে ছিল, সেই 1 বছর কি আপনারা ভালো ছিলেন? এই 1 বছর আমরা ভালো ছিলাম, এখন বিএসএফ নেই তো এখন রাত্রে বেলা করে ছেলে পুলা নিয়ে ঘুম আসে না, ঘুমাতে পারে না, চিন্তা লাগছে কি কোথায় যাব, কি খাবো, কি করব না করব, এখন আমরাকে ভালো লাগছে না। রাত্রে বেলা চলে গেছে তখন থেকে থাকতে পারছি না ভয়। যখন থেকে বিএসএফ চলে গেছে তখন থেকে চিন্তা লাগছে, ঘুম আসে না, ভালো করে খাবার টাবার কিছু রুচে না ছেলে পুলা নিয়ে। আচ্ছা, বিএসএফ চলে যাওয়ার পরে আপনারা ঠিকভাবে খেতেও পাচ্ছেন না, চিন্তায় আর কি। ধরো চিন্তা লাগছে, খাবার থাকছে তাও চিন্তা লাগছে, ভয় লাগছে, রাত্রেবেলা ঘুম আসে না, রাত্রেবেলা ঘুম আসে না, কি ফের আবার চলে আসবে, ঘুমে ঘুমে মনে হয় স্বপ্ন দেখছে কি ফের ঝগড়া লেগে গেছে। বলছে কি এবার বাড়ি পুরাছিলাম তো এবার মানুষকে কপিয়ে দেবো, গ্যাপ করে দেবো, এটাই এখন ধামকানি দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বলুন কাকিমা। ও বলছে কি এবার বাড়ির ওপর দিয়ে গেছে, কোনো পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে, এবার মানুষকে কপিয়ে দেবো, মানে গ্যাপ করে দেবো, সে বলছে। কি এখন বলছে? হ্যাঁ বলছিল, কয়েকদিন আগে বলছিল কি এবার বাড়ির উপর দিয়ে গেছে তো এবার মানুষের উপর দিয়ে যাবে হাঁপাই, এবার মানুষকে আচ্ছা, আগেরবার বলেছিল যে আগেরবার শুধু আপনাদের বাড়িঘর পুড়িয়েছিল, হ্যাঁ এবার মানুষের উপর দিয়ে হাঁপাই যাবে, মানুষকে মেরে টেরে কেটে গ্যাপ করে দেবো, মানুষকে কোপাবো একদিক থেকে, একদিন কপিয়ে গ্যাপ করে দেবো, ঠান্ডা মানে গ্যাপই করে দিবে, লাস্টকে দেখতেই পাওয়া যাবে না। দেখুন এখানে কিন্তু গ্রামের মায়েরা রয়েছে, তাছাড়া দাদারাও রয়েছে, একমাত্র ভয়ের কারণে যেহেতু মহিলারা, তার জন্য সবাই কিন্তু এগিয়ে এসছে, সবাই এসে কিন্তু যে যার মতো করে বলার চেষ্টা করছে। এখানে কিন্তু ছোটো ছোটো একেবারে বাচ্চারাও রয়েছে, দেখো একেবারে ছোটো ছোটো বাচ্চা, কিসে বা পড়ে? তোমরা কিসে পড়ো? 3-তে তুমি 6-এ। এখানে থাকতে কি ভয় করে তোমাদের? ভয় লাগে খুবই। আগে যখন বিএসএফ ছিল তখন ভয় লাগতো? না ভয় লাগে না, আমরা পড়তে যেতে পারি না, পড়তে যেতে পারি না, সব ভয় দেখাচ্ছে। ধুমকি দেখায় ভয়ে। পড়তে যেতে পারো না না কেন? ভয় লাগে রাস্তাতে খুবই, আর সবাই বলে কি এবারকার ছোট ছেলেরা ই করবো, সেই লাগে মারবো, এরকম ভাবে বলছে। তোমাকে বলে হচ্ছে, ছোট ছোট ছেলেরা বলে হচ্ছে মারবো? আর স্কুল যায় তখনকার সবাই গাল দেয় আমাদেরকে। এই যে ছোট যে বোন, কিসে পড়ো বললে তুমি? 6-এ। 6-এ পড়ো, সে কিন্তু পড়তে বা স্কুলে যেতে ভয় পাও, তাই তো? কেন ভয় পাও বলো? মুসলিমদের লেগে সবাই আমাদেরকে ভয় দেখায়, সব বলে কি এবারকার ছেলেপুলেরা ই করবো, কোপাবো, এরকম ভাবে ভয় দেখাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা সেখানে একটা ছোট 6-এ পড়ে, তাকে বলছে নাকি কোপাবো, এই কথাই বলে তোমাকে? মুসলিমেরা বলে, গালও দেয় রাস্তাতে করে। আমরা কোথায় বাস করছি, কোন সমাজে বাস করছি, কিন্তু অনুরোধ, যেহেতু তারা বারবার বলছে, যেহেতু দীর্ঘ 1 বছর প্রায় তাদের এখানে বিএসএফ ছিল, তারা এই 1 বছর যেহেতু বলছে ভালো ছিল, তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি পারেন, যতটা পারেন ভিডিওটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, যতটা পারেন শেয়ার করেন, যাতে এই সে সাধারণ মানুষগুলো তারা যাতে শান্তিতে থাকতে পারে, কারণ এইভাবে তো থাকা অসম্ভব। যাতে বিএসএফ যেটা ছিল দীর্ঘ প্রায় 1 বছর ধরে, সেই বিএসএফ যাতে আবার এখানে মোতায়েন করা হয়, তারা যেমন শান্তিতে ছিল প্রায় 1 বছর মতো, সেটা যেন তারা থাকতে পারে, নাহলে তাদের দাবি তারা হয়তো এখানে থাকতে পারবে না। আপনারা কি স্থানীয় থানার থেকে সাহায্য পাচ্ছেন? না, সাহায্য পাচ্ছি না। বিএসএফ যদি কাল থেকে থাকে তো ওটাই আমাদের ভালো, আমরা খাবো না তাও ভালো, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো। আমি অসুস্থ মানুষ, হাত পা কাঁপছে ওই কথাগুলো শুনে, চিন্তায় থাকতে পারছি না। বড় বড় 3-4টা মেয়ে আছে, আমার ছেলে নাই বাড়িতে, আমরা ভয়ে থাকতেই পারছি না রাত করে। 4টা মেয়ে বড় বড় বাড়িতে, এই বাড়িতে আমাদের। মানে আপনারা চাইছেন যাতে আপনার খাবার না পান, অন্তত বিএসএফ ক্যাম্পটা জেনে চাই। খাবার না দেখবো, না খেয়ে থাকবো। সামনে তো ভোট, 2 দিন বাদে আপনাদের এখানে ভোট, কি মনে করছেন ভোট চলে গেলে কি আপনাদের উপর অত্যাচার বাড়তে পারে? এবং হ্যাঁ বাড়তে পারে, অত্যাচার বাড়তে পারে। আবার বলেছে হবে, মানে ভোট চলে গেলে? হ্যাঁ হবে বলেছে, বলছে মানুষকে হিন্দুর মেয়ে ছেলেকে তুলে মানে এই বলে রেপ করবো, তুলে নিয়ে যাবো, গঙ্গার গলা কেটে দেবো, সে বলছে। কেউ কিছু করতে পারবে না ওটাকে। ভোট চলে গেলে এরকম নাকি হুমকি এসছে, তারা হচ্ছে বলছে। বাদবাকিটা আপনারা দেখছেন দূর থেকে ভিডিওতে, আপনারা বুঝুন, যদি পারেন ভিডিওটা আরও উচ্চ মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তো আপনাদের আরও দুশ্চিন্তা এখন যে ভোট চলে গেল, কারণ 2 দিন পরেই তো ভোট শেষ এখানে আপনাদের।
আমাদের ভোট হতেই আমাদেরকে 2-1টা বিএসএফ দেওয়া উচিত। আমাদেরকে ভয় লাগছে, আমাদেরকে রাত করে এখনই তো 4টে লোক ঘুরছে পাঁজরে। তাইলে আমাদের রাত করে আলালি ভিয়ে দিছে, আমরা আলাটা ওইটুকুনি দেখছি কি আলা আছে, সাহস আছে। তো এখন তো আলালি ভিয়ে দিছে, আলালি ভিয়ে তো পাঁজরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই বিএসএফ ওখানে বিড়ি গেছে, মদ খেয়েছে বসে বসে। হ্যাঁ, এখনো তো 4জন আপনি বলুন কি হয়েছে ওখানে? ওই বিএসএফ এর ওখানে 2 দিন থেকে দেখছি আলো নিবাচ্ছে চলে যাচ্ছে, ওখানে বসে যেখানে বিএসএফ রা বসে থাকে ওখানে মদও খায়, বিড়ি খায়। মানে যেখানে আগে আমি একটু ধরে দিচ্ছি, যেখানে আগে বিএসএফ থাকতো মানে 17 দিন আগে, সেখানে বসে হচ্ছে বিড়ি মদ খাচ্ছে এখন। হ্যাঁ, লাইট টাইট সব লিপিয়ে দিচ্ছে আর হুমকি দিচ্ছে কি করবি। আর মুখের ভাষা খারাপ পড়ছে কোনটাই, আমরা এখন মুখের ভাষা খারাপ পড়ছে, মানে মেয়েরা মুখের ভাষা খারাপ। যারা এরকম মদ বিড়ি খাচ্ছে তারা কি সব স্থানীয়? হ্যাঁ, এই ওই পাশে অধিকারী, পাঁজরকার অধিকারী। এখনো তো 4জন ঘুরছে। ভয় যেতে পারি না ওদিকে, দোকান পাশে আর কেউ। আমি এখন যখন তাদের সাথে কথা বলছি, আমার পাশে যে জঙ্গল, মানে পাশে আপনাদের দেখালাম, একেবারে 100 মিটারও হবে না এখান দিয়ে, সেখানে কিন্তু এখন কয়েকজন দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। তারা কিন্তু দূর থেকে ফলো আপ করছে যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, কথা বলছে শুনছিল। তাই এরকম পরিস্থিতিতে আমি যেখানে আমি ভিডিও করছি, আমার নিজের ভয় লাগছে সেখানে ওনারা কি করে থাকবে দীর্ঘদিন। তাই অতিলম্বে অন্য কিছু সরকারের কাছে চাওয়া না, সে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যার তরফ থেকে হোক, যদি বিএসএফ এখানে মোতায়েন করা হয় খুব কিন্তু এই সাধারণ কয়েকটা মানুষ আছে, কারণ কতবার তারা এইভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে পালাবে। এটা তো জীবন না। এখানে তো কেউ যুদ্ধ করতে আসেনি যে তারা বারবার বাড়িঘর ছেড়ে পালিয়ে যাবে। এটা তো কোনো দিন হতে পারে না একটা কোনো সভ্য সমাজে। কি বাড়িঘর করে রেখেছি, হ্যাঁ, কি ছেড়ে চলে যাব, আমরা কোথায় পাবো? আমরা খেটে করছি, ওদের রকম তো করে করি না। কি ছোট ছেলে হয়ে গেছে, কি দাদন চল যায়, আমাদের একটা করে ছেলে, হ্যাঁ, আমরা কেমন করে কি করব? ওদের নেই, ওরা 50টা করে ছেলে লিছে দিয়ে ওদের মরলো কি আর থাকলো কি, ওদের কোনো যায় আসে না। আর আমাদের একটা করেই ছেলে, আমাদেরকে কষ্ট লাগছে। তাইলে ওরা তো ক্যাম্পটা একদিন পরে দিলে হবে, কিন্তু কাল থেকে জেনে 4টা বিএসএফ থাকে এই ক্যাম্পে, যেখানে থাকতো। আমাকে যে এখনই ভয় লাগছে, ভয়ে থাকতেই পারছি না। এখনই যে এমনি করছে, ওই যে একটু কথাটাই যা লিছে, তো তার সত্ত্বেও তো 4টে লোক এখন পাঁজরে ঘুরে বেড়াচ্ছে। এখন এটে যাবে দিয়ে তার সাথে যে ফের কি হবে না হবে কিছু বলার নাই। রোজ তো বম ফুটছে, কালকে রাত্রেও তো ফুটেছে একটা বম। হ্যাঁ, কালকে রাত্রেও ফুটেছে। প্রত্যেকদিন রাত্রে বম ফুটে, ভয়ে থাকতে পারছি না আমরা, এত বম ফুটে। প্রত্যেকদিন রাত্রে বম ফুটে, রাতে তারা বলছে যে প্রত্যেকদিন রাতে তার পাশে যে বাগান রয়েছে বিএসএফ এখান থেকে চলে যাওয়ার পর থেকে এখানে হচ্ছে বম ফোটে, তাই তো? বম ফুটে, আমার মেয়েরা ভয়ে থাকতে পারি না, আমরাও থাকতে পারি না, সারা রাত আমরা ঘুমাই না, বসেই থাকি ভয়ে। এখান থেকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ি কত দূর হবে? অনেক দূর আছে না, 1 কিলোমিটার হবে। হ্যাঁ, ওরকমই। এখান দিয়ে মোটামুটি কিছুটা দূরেই কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের কিন্তু বাড়ি, যাদেরকে কিন্তু নির্মমভাবে বাবা ছেলেকে হত্যা করা হয়েছিল। আর এই মানুষগুলো নির্মমভাবে অত্যাচারিত হয়ে তাদের বাড়িঘর সব পুড়ে যেতে দেখে, এমনকি পাশের যে শিব মন্দিরের কথাটা একবার শুনে নেবো। আপনারা বলছিলেন শিব মন্দিরে তো পেছাব করেছে, ভেঙে শিব মন্দিরে পেচ্ছাপ করেছিল, শিব মন্দিরে পেচ্ছাপ করেছে, দিয়ে বলছে সবাইকে কাটবো, পেচ্ছাপ করে দিল। দিয়ে আরো একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছিল, পেচ্ছাপ করালছে, আরো ওকে আল্লাহ বলালছে, আল্লাহ বল না তো তোকে কাটবো, আল্লাহ বল। দিয়ে ওই বলেছে জানের ভয়ে তো বলবে সবাই। হিন্দুর ছেলেকে ফের পেচ্ছাপ করালছে মুসলমানরা। তো ওই হিন্দুর ছেলেটা বলছে কি আমি পেচ্ছাপ তো আমি অত করবো কি না কি করবো না, ওই ভেবে চিন্তা মারার ভয়ে ওই পেচ্ছাপও করেছে শিবনঙ্গর উপর, পেচ্ছাপ করেছিল। হ্যাঁ, পেচ্ছাপ করেছিল। নমাজ পড়া করা আছে মুসলমানরা ওই ছেলেটাকে, আর আল্লাহ বলা করা হচ্ছে ছেলেটাকে, আর পেছা দিক থেকে এসে মেরে দিল, মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে ভর্তি করে ছেলেটাকে। আপনাদের এখানে এমএলএ কে ছিল? এমএলএ আমরুল। উনি কোন দলের? ওই যে টিএমসি, মানে এমএলএ যে তিনি হচ্ছে আমরুল, তিনি হচ্ছে টিএমসির, আর যিনি হচ্ছে কাউন্সিলর উনি হচ্ছে কাউন্সিলর। এমএল সব যুক্তি এক যুক্তি, না তো কেউ পারতো কতটি ক্ষয়ক্ষতি করতে, কেউ পারতো, কেউ তো বাধা দিলে না। আগুন লেগেছে, জল আসতে যায়নি, মুসলমানে ঘেরে নিয়েছে। হ্যাঁ, সবই একদম 1 গিলাস আমরা জল খাইনি, সেদিন সন্ধ্যাবেলা আমরা দিয়ারের লোক আমরাকে খেতে দিয়েছে, সকাল থেকে না খেয়েছিলাম। সবই অত্যাচার, জানলা ভেঙে আমার ঘর করেছে। 2 দিন আমার বাড়িতে হামলা। একদিন আমার দেওর জয় শ্রীরাম বলেছে, তো ওকে গালে মুখে থাবড়ালছে চায়ের দোকানে। সেদিন অনেকটি গুন্ডাকে এখানে ডেকে নিলে
আর আমার বাড়িতে 500টা ইট, আমার বাড়িতে 3 দিন হামলা, যেদিন জয়শ্রীর মাম বলে সেদিন একদিন হামলা, আর 2 দিন, একদিন লুট একদিন বাড়ি পুরা। এখনও তো হুমকি চালাইছে, বিএসএফ পালিয়ে গেছে, দেবো যাবে, এখন আর কোন বাপ বাঁচাবে, এমনি করে বলছে। বিএসএফ নাই তো এখানে গাঁজা খেছে, মদ খেছে, আহুতি করছে, তো ওদের জন্য কি আমরা গরিব মানুষ জায়গা কিনতে পারবো অন্য জায়গাতে? তো এই প্রতিবাদটা যেন যাই পাই, যেন শাস্তি চাই ওদের, আর বিএসএফের কাম চাই। এখানে মোটামুটি ওনাদের কথা মতো প্রায় মোটামুটি 200 ঘর মতো হচ্ছে হিন্দু ঘর রয়েছে, আর আশেপাশ দিয়ে একেবারে চারিদিকে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বা অন্য একটা সম্প্রদায়ের মানুষের বাস রয়েছে। আমি একবার এখান দিয়ে এই ভাইকে একটু, যে ক্যামেরা ধরে রয়েছে সে স্থানীয়, এদিকে একটু দেখাতে বলবো। এখান দিয়ে যেখানে আলো দেখা যাচ্ছে ওই আলোটা একবার দেখাতে বলবো। এই যে এখান দিয়ে যেখানে আলো দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, এইখানেই কিন্তু ক্যাম্পটা ছিল। এখানে ক্যাম্প করা ছিল মোটামুটি এরকম 5-6টা করে এরকমভাবে ছোটো ছোটো ক্যাম্প করা হয়েছিল, কিন্তু সেই 5-6টা ক্যাম্পের কোনোটাতেই কিন্তু প্রায় 12 থেকে 13 দিন হয়ে গেল তাদের কথা মতো যে কোনো রকম বিএসএফ নেই। এই অবস্থায় তারা কিন্তু আবার ভীতগ্রস্ত হয়ে পড়ছে, কারণ সামনেই রয়েছে বিধানসভার ভোট। তারা ভাবছে যদি বিধানসভার ভোট হয়ে যায় আর ভোটের রেজাল্ট যখন বেরিয়ে যাবে তারপরে তাদের অবস্থা কি হবে সেই নিয়েই কিন্তু তারা ভীতগ্রস্ত। কারণ তারা বলছে এই যে জায়গাগুলো আমি ভালোভাবে দেখাই, এই যে ক্যাম্প, এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কেউ নেই, চারিদিকে অন্ধকার, ওইদিকে আলো জ্বলছে। একটু আগে আশেপাশেই মানুষ ঘোরাফেরা করছিল এবং আরও নানান ধরনের অভিযোগ কিন্তু এখানে উঠছে। আপনাদের ঘরে মোটামুটি কি অবস্থা হয়েছিলেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন, যেদিন পালিয়ে গেছিলেন। আমাদের বাড়িতে সংসারে তো অনেক কিছু থাকে, আমি তো 1.5 লাখ টাকা লোন নিয়েছি, অনেক কিছু থাকে, আমার কিচ্ছু নাই, কিছু বাঁচেনি, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, আর যা জিনিস ছিল সোনা টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেছে ওগুলা। আর ওই সামনে আমার দেওরের বাড়ি গেছি, তো আমার চুল ধরে টেনেছে, আমার শাঁখা ধরে টেনেছে, হাত ধরে টেনেছে, আমার গায়ে হাত দিতে এসেছিলো এরকম, তখন ধাক্কা মেরেছি। আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল আগের বছর, তারপরে কি আপনারা হচ্ছে তার ক্ষতিপূরণ কি পেয়েছেন যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল? ক্ষতিপূরণ গেলা ওই যে 1,20,000 টাকার চেক দিয়েছে ওটাই, আর ক্ষতিপূরণ আর কিছু পাওয়া যায়নি। 1,20,000 টাকা চেক বলতে সবাইকে মিলিয়ে নাকি এক একজন? একজনকে, একটা ফ্যামিলিতে 1,20,000 টাকা করে দিয়েছিল, তাই তো? কিছু পেয়েছে কিছু পায়নি, যেটির ক্ষতি হয়েছে ওইটি কম বেশি পেয়েছে, আর কেউ পায়নি। মুসলমানেরা ছেলেটা জোর করে নামাজ পড়বে না, আর মুসলমানরা গায়ের জোর করে ছেলেটাকে নামাজ পড়া করালছে, আর গায়ের জোরে পেচ্ছাপ করালছে শিবের ওপরে, তাও যান বাঁচাবার ভয়ে ওরকম করেছে কিনা, তাও নামাজ পড়ছে যান বাঁচাবার ভয়ে। তারপরে পেছা দিক থেকে এসে ছেলেটাকে মেরে দিয়েছে, মাথা ফাটিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, তাও ভাবছে কি বেঁচে আছে কি মরে গেছে, দেখে নাকা হাত দিয়ে দেখছে কি চালা করেন, তখন ছেড়ে পালালছে, আর ছেলেটাকে তখন গ্রামের লোক বাঁচালছে। তা অনেকক্ষণের পরে জ্ঞান ঘুরেছে, ওর মাথা ফাটিয়ে দিয়েছে, অনেকটি সিলাই আছে ওর। ঠিক আছে, আপনারা সবটাই শুনলেন। আমি শুধু রানাঘাট থেকে এসেছিলাম একটাই কারণে, যে এই ভোটের আগে এই যে অসহায় মানুষগুলো তারা কেমন আছে সেটা জানতে। কারণ আমি জানতাম যে এখানে বিএসএফ মোতায়েন আছে, সেটা ভেবেই আমি এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি এই মানুষগুলো এই মুহূর্তে, ভোটের 2 দিন আগে এই মুহূর্তে খুবই অসহায়, কারণ 17 দিন আগে তাদের এখান থেকে বিএসএফ তুলে নেওয়া হয়েছে। হাত জোর করে অনুরোধ, আমরা কোনো রকমের উস্কানি, কোনো রকমের মারপিট কিছুই চাই না। সব ধর্ম মিলেমিশে থাক, এখানে তো মাত্র 200টা পরিবার থাকে, ঠিক আছে? তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য তারা একটাই দাবি চাইছে, অন্য কিছু তারা চাইছে না, শুধু চাইছে এখানে যাতে বিএসএফ যেমন ছিল 5-6টা ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্প যাতে থাকে, যাতে তারা নিজের যে বাড়ি সেই বাড়িতে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটাই চাওয়া। আপনারা যদি পারেন ভিডিওটা যতটা পারেন মানুষের কাছে পৌঁছে দেন, যতটা পারেন এই ভিডিও ওপর মহলে আরও শেয়ার করার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।